নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর প্রথমেই যে বড় খবরের দিকে নজর রাখবো, গতকাল সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত টান টান উত্তেজনা ছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে ইএসআই নিয়ে যাওয়া হয়। অবশেষে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে বিগত ৪-৫ মাস ধরে এই কাকু, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার জন্য একাধিকবার চেষ্টা করেছে ইডির তদন্তকারী অফিসাররা, কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হতে হয়েছে তাদেরকে। এসএসকেএম হাসপাতাল বারবার যেমনটা বলেছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র তার শারীরিক অবস্থা ঠিক নেই এবং সেই কারণে বারবার বাধাপ্রাপ্ত হতে হয়েছিল। এবং গতকাল সন্ধ্যেবেলা থেকে গভীর রাত পর্যন্ত যে ছবি আমরা দেখলাম এবং আপনাদেরকেও দেখিয়েছি, সেই ছবি যেখানে এসএসকেএম হাসপাতাল থেকে তাকে বের করে নিয়ে আসা হয়, লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে। এবং সেই ইএসআই হাসপাতালেই বেশ কয়েক ঘন্টা ধরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। যেমনটা জানা যাচ্ছে যে 12 রকমের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা হয়েছে। হ্যাঁ, 12 রকম ভাবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। এবং যেখানে এই যে নিয়োগ দুর্নীতির ঘটনা, সেই নিয়োগ দুর্নীতির ঘটনাতেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর, তা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এই তদন্তকে আরো ত্বরান্বিত করার ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রেই ইডির হাতে কিন্তু এই মুহূর্তে বড় অস্ত্র কালীঘাটের কাকুর এই কণ্ঠস্বর। এবং গতকাল রাতেই সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআই নিয়ে যাওয়া হয় এবং ইএসআই এ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পর ফের তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে কলকাতা টিভির হাতে সেই এক্সক্লুসিভ ফুটেজ, যেখানে গতকাল রাতের এই এক্সক্লুসিভ ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যা আমাদের হাতে উঠে এসেছে। এবং সেখানে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে দেখতে পাচ্ছেন যে এসএসকেএম হাসপাতাল থেকে তাকে হুইল চেয়ারে করে বাইরে বের করে নিয়ে আসা হয়। তারপরেই তাকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স গতকাল সন্ধ্যেবেলাতেই এই এসএসকেএম হাসপাতাল চত্বরে এসে পৌঁছায়। এবং তারপরেই কিন্তু যে জল্পনা শুরু হয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে কি তাহলে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে? ইডি তদন্তকারী অফিসাররা কি অবশেষে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবেন? অবশেষে সেই ঘটনাই সত্য হয় এবং গভীর রাত পর্যন্ত এই টানাপোড়েন চলে এসএসকেএম হাসপাতাল এবং ইএসআই হাসপাতালে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন, যেখানে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে নিয়ে আসার মুহূর্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবং সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি, যেখানে ইএসআই হাসপাতাল থেকে কালীঘাটের কাকু তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পর যখন তাকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং তারপর তাকে ইএসআই হাসপাতাল থেকে ফের এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এবং এই যে নিয়োগ দুর্নীতির ঘটনাতে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছিলেন ইডির আধিকারিকরা, বিগত ৪-৫ মাস ধরে এই টানাপোড়েন কিন্তু চলছিল। অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে সাউন্ড প্রুফ রুমে। সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। 12 রকমের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে এই নিয়োগ দুর্নীতি মামলাতেই। এবং এই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, যাদের বিরুদ্ধে কিন্তু বারবার ক্ষোভ প্রকাশ করেছিলেন হাইকোর্টের তরফ থেকেও বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এসএসকেএম এর ভূমিকা নিয়ে। কারণ সুজয় কৃষ্ণ ভদ্র যতবার তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করেছিলেন ইডির আধিকারিকরা, বারবার নানাভাবে বাধাপ্রাপ্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদেরকে। অবশেষে গতকাল রাতের বেলায় গভীর রাতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং গভীর রাতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। এবং মনে করা হচ্ছে যে ইডির হাতে এই মুহূর্তে যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, তা কিন্তু এই নিয়োগ দুর্নীতির যে ঘটনা, সেই দুর্নীতির ঘটনায় তদন্ত আরো অনেকখানি এগিয়ে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই মুহূর্তে যে ফুটেজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি কলকাতা টিভিতে এক্সক্লুসিভ, সেই মুহূর্তের ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, যখন ইএসআই হাসপাতাল থেকে নিয়ে আসা হয় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতালে, তাকে আবার গভীর রাতে নিয়ে আসা হয়। এবং ইএসআই হাসপাতালে বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ পর্ব। 12 রকম ভাবে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং এর আগেও যে কণ্ঠস্বর পাওয়া গিয়েছিল, সেই কণ্ঠস্বরের সঙ্গে গতকালের যে সংগ্রহ করা কণ্ঠস্বর, তা মিলিয়ে দেখবেন ইডির তদন্তকারী অফিসাররা। এবং যদি সেক্ষেত্রে কোনোভাবে এই কণ্ঠস্বর ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু এই তদন্ত আরো অনেকটা ত্বরান্বিত হবে, এমনটাই কিন্তু মনে করছেন ইডির আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে যেমন এসএসকেএম হাসপাতাল থেকে গতকাল রাতের বেলায় তাকে নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে এবং ইএসআই হাসপাতালে সেখানে সাউন্ড প্রুফ রুমে তার
কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় এবং তারপর তাকে গভীর রাতে বের করে নিয়ে আসা হয়, ফের একবার এসএসকেএমে নিয়ে আসা হয় তাকে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে ইএসআই হাসপাতালের থেকে বের করে নিয়ে আসা হচ্ছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। গায়ে চাদর মোড়ানো ছিল সেই সময় তার। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন ছিল, ইডির অফিসাররা তারা ছিলেন এবং প্রত্যেক মুহূর্তে ইডির তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সেখানকার ডাক্তাররা। সেই ছবিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সুজয় কৃষ্ণ ভদ্র তাকে যখন ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই সাউন্ড প্রুফ রুমে বেশ কয়েক ঘন্টা ধরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় এবং এই যে নিয়োগ দুর্নীতির ঘটনা, সেই নিয়োগ দুর্নীতির ঘটনাতে জড়িত রয়েছে কালীঘাটের কাকু, এমনটি কিন্তু অভিযোগ উঠেছিল এবং সেই ক্ষেত্রে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা অত্যন্ত জরুরি ছিল ইডির তদন্তকারী অফিসারদের জন্য। কারণ এই যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, এর আগেও যে কণ্ঠস্বর পেয়েছিলেন ইডির অফিসাররা, সেই ক্ষেত্রে এই দুই কণ্ঠস্বরকে মিলিয়ে দেখবেন তারা, তারপরেই কিন্তু এই তদন্ত আরো অনেকখানি এগিয়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এক্সক্লুসিভ ফুটেজ এই মুহূর্তে দেখাচ্ছি কলকাতা টিভিতে। আপনাদেরকে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি, যেখানে টান টান উত্তেজনা চলে এসএসকেএম হাসপাতালে। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার কণ্ঠস্বরের নমুনা কবে সংগ্রহ করা হবে সেই প্রশ্নই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছিল এবং সেক্ষেত্রে আমরা বারবার দেখেছি ইডির তদন্তকারী অফিসাররা যতবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন, ততবারই কিন্তু তাদেরকে বাধাপ্রাপ্ত হতে হয়েছিল। এসএসকেএম হাসপাতালে তারা বারবার জানিয়েছিল যে কালীঘাটের কাকুর এই মুহূর্তে শারীরিক অবস্থা ঠিক নয় এবং তারপর একাধিকবার এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা বাধাপ্রাপ্ত হয়েছিল। অবশেষে গতকাল যে তড়িঘড়ি ছবি আমরা দেখতে পেলাম, যে তৎপরতা আমরা এসএসকেএম হাসপাতালে দেখতে পেয়েছিলাম, যে সন্ধ্যেবেলাতেই সেখানে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় এবং তার কয়েক ঘন্টা পরেই এসএসকেএম হাসপাতাল থেকে বের করে নিয়ে হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে, হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়া হয় এবং লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, যেখানে সমস্ত রকম জরুরি পরিষেবা কিন্তু পাবেন সুজয় কৃষ্ণ ভদ্র যদি তার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে, এবং সেই সমস্ত ব্যবস্থা করেই কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে। সাউন্ড প্রুফ রুমে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, 12 রকম ভাবে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইডির তদন্তকারী অফিসারদের হাতে এই যে কণ্ঠস্বর, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র এই মুহূর্তে। এই নিয়োগ দুর্নীতির মামলার যে ঘটনা, সেই ঘটনায় এই যে তদন্ত চলছে, সেই তদন্ত আরো অনেকখানি ত্বরান্বিত হবে এমনটাই কিন্তু মনে করছেন এরপর ইডির তদন্তকারী অফিসাররা। গতকাল সন্ধ্যেবেলাতেই সেখানে ইডির আধিকারিকরা তারা পৌঁছে যান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন ছিলেন এবং তারপর এসএসকেএম হাসপাতাল থেকে বের করে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে ইএসআই এ। সেখানে বেশ কয়েক ঘন্টা ধরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় এবং গভীর রাতে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে ইএসআই হাসপাতাল থেকে ফের বের করে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতাল থেকে। অর্থাৎ গতকাল সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত এই যে টান টান উত্তেজনা, তা কিন্তু বজায় ছিল এসএসকেএম হাসপাতালে। এক্সক্লুসিভ ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে ইএসআই হাসপাতাল থেকে গতকাল রাতে যে মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে বের করে নিয়ে আসা হয়, তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পর সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা তুলে ধরছি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, অবশেষে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে। এর আগে এসএসকেএম হাসপাতালের ভূমিকা নিয়ে বারবার বিরক্তি প্রকাশ করা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, কারণ এর আগে একাধিকবার যখন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা বলা হয়েছিল, তিনিও সায় দিয়েছিলেন, কিন্তু এসএসকেএম হাসপাতালের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যেহেতু যে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ভালো নয়, কিন্তু গতকাল অবশেষে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। আমরা এই নিয়েই কথা বলবো। শুভজিৎ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভজিৎ, যে টান টান উত্তেজনা আমরা দেখেছিলাম গতকাল সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত এসএসকেএম হাসপাতালে এবং ইএসআই হাসপাতালে, সেখানে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, তারপরের এই মুহূর্তের কি আপডেট রয়েছে একটু জানবো।
দেখো, একেবারে গতকালের একেবারে টানটান উত্তেজনা, সেই টানটান উত্তেজনার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় এবং সন্ধ্যা থেকেই সেই উত্তেজনা টানটান উত্তেজনা শুরু হয় এবং রাত 9:51 জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় কালীঘাটের কাকুকে। এবং দীর্ঘক্ষণ ধরে প্রায় 5 ঘন্টাই বলা চলে, দীর্ঘক্ষণ ধরে কালীঘাটের কাকুকে সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। এবং তোমায় জানিয়ে রাখবো, একেবারে রাত 2:48 কিন্তু কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতাল থেকে বার করা হয়। এবং নিয়ে আসার পর থেকেই কিন্তু জোকা ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডের যারা সদস্য ছিল, চিকিৎসক, তারা উপস্থিত থেকে ইডি তদন্তকারী আধিকারিকরা থেকে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরই কিন্তু চিকিৎসকদের পরামর্শ মতোই ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহ করে এবং তারপর রাতেই কিন্তু তাকে জোকা ইএসআই হাসপাতাল থেকে নিয়ে চলে যান ইডির তদন্তকারী আধিকারিকরা। শুভজিৎ, এই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা অবশেষে সংগ্রহ করা গেছে, ইডির তদন্তকারী অফিসাররা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে করছেন? এই যে কণ্ঠস্বরের নমুনা কতখানি আরো সাহায্য করবে এই তদন্তকে ত্বরান্বিত করার ক্ষেত্রে? দেখো, একেবারেই যে জায়গাটা ইডি বারবারই কোর্টে আদালতে অভিযোগ জানিয়েছে যে এই ভয়েস স্যাম্পেল অর্থাৎ এই যে কণ্ঠস্বরের নমুনা না পেলে কিন্তু তাদের তদন্ত যে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই যে কণ্ঠস্বরের নমুনা পেয়ে গেছে, সেখান থেকে এই যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, সেক্ষেত্রে কিন্তু ইডি অনেকটাই তদন্ত এগিয়ে নিয়ে যাবে বলে মত। শুভজিৎ, আর একটা বিষয় জানতে চাইবো যে যেখানে বারবার বলা হচ্ছিল যে কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণ ভদ্রের তার শারীরিক অবস্থা ভালো নেই, যার কারণে তাই বারবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে বাধা পেতে হয়েছিল তদন্তকারী অফিসারদেরকে, অর্থাৎ গতকাল যে এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেল, সম্ভব হলো, কালীঘাটের কাকু তার কি শারীরিক অবস্থা সত্যিই কি ততটা জটিল ছিল নাকি এখন তিনি ভালো রয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই যখনই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার বিষয়টি আসতো তখনই কিন্তু এইচএসকেএম হাসপাতালের তরফে ইডি যেমনটা অভিযোগ যে এইচএসকেএম হাসপাতালের তরফে বলা হতো যে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বা শারীরিক অবস্থা সেই রকম নেই যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে। ইডি কিন্তু এমন অভিযোগ করেছে, বারবারই কোর্ট আদালতে এই অভিযোগ জানানো হয়েছে ইডির তরফে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গতকালই কিন্তু তাকে এই এইচএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আদালতের নির্দেশে যে মেডিকেল বোর্ড ছিল জোকা ইএসআই হাসপাতালে, সেই মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসা করে, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এবং তারপরই কিন্তু ভয়েস স্যাম্পেল ইডির তরফে কিন্তু কালেক্ট করা হয়। অর্থাৎ জোকা ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক তারা তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পরই কিন্তু ইডি এই ভয়েস স্যাম্পেল কালেক্ট করে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তার যদি শারীরিক অবস্থা ঠিক না থাকতো সেক্ষেত্রে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা ভয়েস স্যাম্পেল গতকালও মানে নমুনা সংগ্রহ করতে পারতো না। শারীরিক অবস্থা ঠিক থাকার কারণেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা গতকাল এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। বেশ, ধন্যবাদ শুভজিৎ তোমায়। শুভজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ গতকাল সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্ত এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সেই পর্বকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ টানাপোড়েন আমরা দেখেছি। এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের কাকুকে হুইল চেয়ারে করে বের করে নিয়ে আসা হয়, লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে, সেখানে 12 রকমভাবে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারপর তাকে গভীর রাতে ফের ইএসআই থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকের প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী 10 দিনের মধ্যে প্রাথমিকের 42,949 জন প্রার্থীর প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে। বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতেই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে বিচারপতির নির্দেশ, যদি ওই সময়ের মধ্যে পর্ষদ প্যানেল প্রকাশ করতে না পারে সেক্ষেত্রে আদালতে জমা দিতে হবে হার্ড কপি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলে রুদ্ধদ্বার শুনানি। মঙ্গলবার ওই মামলায় বিচারপতি যাঁদের হাজিরা দিতে বলেছিলেন তারা সকলেই রয়েছেন এজলাসে, শুধু সিবিআই জয়েন্ট ডিরেক্টর, রাজ্যের স্বাস্থ্য সচিব, মামলায় যুক্ত আইনজীবীরাই ছিলেন এজলাসে। বাইরের কাউকে শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি। প্রাথমিক নিয়োগ মামলাতে তদন্তের রিপোর্ট আগেই আদালতে জমা দিয়েছিল ইডি। সেখানে লিপস অ্যান্ড বাউন্স সংস্থা এবং তার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত রিপোর্টও ছিল।
তৃণমূলের সুদীপ তাপস দ্বন্দ্ব তুঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিস্ফোরক তাপস রায়। সুদীপকে তুষ্ট করে দল করতে হলে ভাবতে হবে। উত্তর কলকাতায় সমান্তরাল সংগঠন করতে চান সুদীপ। সুদীপ অভিনয় করলে অস্কারে নাম বিবেচিত হতো। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ তাপস রায়। 24 লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অব্যাহত। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জোর চর্চা চন্দ্রকোনা তৃণমূলের অন্দরে। স্থানীয় সূত্রে খবর, শাসক দলের দু গোষ্ঠীর দ্বন্দ্বে দুটি তালা পড়েছে একটি বুথ কার্যালয়ে। একটি জয়ী নির্দলের তরফে, আরেকটি তৃণমূলের। পঞ্চায়েত ভোটে এলাকায় জয়ী হয়েছেন তৃণমূলেরই গোঁজ নির্দল প্রার্থী। নির্দলের মদত দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের অঞ্চল সহসভাপতির বিরুদ্ধে। অন্যদিকে অঞ্চল সভাপতি ও সহসভাপতির কোন্দলে অঞ্চল কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন অঞ্চল সভাপতি। দ্বন্দ্ব মেটাতে একাধিক বৈঠক আলোচনা হলেও ফল হয়নি। ফের বিস্ফোরক। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম প্রকাশ্য মঞ্চ থেকে অর্জুন সিংকে খুনি বলতেও দ্বিধা করছেন না সোমনাথ শ্যাম। কখনো আবার পুরনো খুনের হলুদ ফাইল খোলার ইঙ্গিত দিয়েছেন তিনি। শ্যাম অর্জুন দ্বন্দ্বের মধ্যেই এবার সামনে এলো আরও একটি খুনের কথা। ব্যারাকপুর উপসংশোধনাগারে বসেই খুনের ছক করা হয়েছিল কাউন্সিলরের স্বামীকে। উত্তর ব্যারাকপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয়া দাসের স্বামীকে খুনের পরিকল্পনার অভিযোগে ইতিমধ্যেই নোয়াপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে দুই যুবককে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ব্যারাকপুর জেলে বসেই খুন করার ছক কষেছিল জয়বিন্দু সিং নামে 28 বছরের এক যুবক। এবার বিস্ফোরক। বলাগড়ের দলিত বিধায়ক মনোরঞ্জনের 7ই জানুয়ারি ফেসবুক লাইভে শেষ জবাব দেওয়ার হুমকি ব্যাপারের তৃণমূল নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই এবার দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি আগামী 7ই জানুয়ারি রাত 8টার সময় ফেসবুক লাইভ করে শেষ জবাব দেবেন বলেই জানিয়েছেন বিধায়ক। মনোরঞ্জন জানান, সেদিন তিনি নিজের কথা বলবেন এবং বলাগড়বাসীর মনে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার জবাব দেবেন। সেই ফেসবুক লাইভ থেকেই তিনি আগামী কর্মসূচি ঘোষণা করবেন বলে বুধবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তার কথায় তাতে আমরা বা তৃণমূল দলের লাভ কিংবা ক্ষতি হবে কিনা জানি না। 2-3 বছর অনেক অপমান সহ্য করেছি, আর নয়, লড়াই এবার এসপার ওসপার। গড়িয়ায় চাঞ্চল্যকর ঘটনা। ফ্ল্যাট থেকে উদ্ধার একই পরিবারের 3 জনের দেহ। রাজপুর সোনারপুর পুরসভার পার্ক 48-এর বহুতল আবাসনে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার। মৃত বাবা স্বপন মৈত্র, মা অপর্ণা মৈত্র এবং ছেলে সুমন রাজ মৈত্র। পুলিশ সূত্রে খবর, মূলত বাড়িতেই থাকতেন তাঁরা, সেরকম কোনো কাজ করতেন না। 28শে ডিসেম্বর পরিবারের সঙ্গে শেষ কথা হয়। বুধবার সকালে পচা গন্ধ ছাড়তে পুলিশে খবর দেওয়া হয়। আত্মহত্যা নাকি মৃত্যু, নেপথ্যে অন্য কোনো কারণ, তদন্তে পুলিশ। পুলিশের তদন্তে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। টিটাগড় থানার তদন্তকারী অফিসার ও ব্যারাকপুর পুলিশ কমিশনারকে মেডেল দেওয়া উচিত, মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। জানা গিয়েছে, টিটাগড় থানার অন্তর্গত একটি বাড়িওয়ালা ভাড়াটের সংঘাতের ঘটনায় মৃত্যু হয় বাড়িওয়ালার পক্ষের এক সদস্যের। ভাড়াটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি খুনের ধারা 302 যোগ না করে 304 ধারা প্রয়োগ করে। তদন্তের গতি প্রকৃতি দেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। অভিযুক্ত আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন করেন, কেন 302 ধারা যোগ করা হয়নি। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারকে আদালতে মামলার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। বর্ষবরণের আনন্দে মদের রেকর্ড বিক্রি রাজ্যে। পুজোর থেকেও বেশি মদ বিক্রি হলো এবারের বড়দিন ও বর্ষবরণে। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর রাত 11:30 পর্যন্ত রাজ্যে প্রায় 750 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। হিসেব বলছে, অন্য সাধারণ দিনের তুলনায় এই 7 দিনে 40% বেশি মদ বিক্রি হয়েছে, যা গতবারের মদ বিক্রির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। এর মধ্যে সব থেকে বেশি বিক্রি হয়েছে বড়দিন ও বর্ষবরণের আনন্দে। আবগারি দপ্তর সূত্রে খবর, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং এই 3 জেলায় সব থেকে বেশি বিক্রি হয়েছে। দেশে প্রস্তুতকারক বিদেশি মদের বিক্রি সব থেকে বেশি হয়েছে। দামি মদের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তুলনামূলকভাবে বাংলা মদের বিক্রির পরিমাণ কিছুটা কম। ভারতীয় ন্যায় সংহিতার দুর্ঘটনায় শাস্তির নিদান নিয়ে দেশজুড়ে আন্দোলন, বিক্ষোভ। নতুন পরিবহন নীতি বাতিলের দাবিতে সোচ্চার ট্রাক, বাস, ট্যাঙ্কার চালকরা। চাপে পড়ে কিছুটা পিছু হটল কেন্দ্র। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে আলোচনা না করে আইন লাগু নয়, আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার। আপাতত ধর্মঘট প্রত্যাহার ট্রাক চালকদের, তবে জিয়ে রইল বিক্ষোভ। বুধবারও রাজ্যের একাধিক এলাকায় বিক্ষোভ দেখালেন ট্রাক চালকরা। দেশজুড়ে ট্রাক ধর্মঘটের প্রভাব পড়েছে জ্বালানিতেও। পাম্প খুলতেই ভিড় করছেন ক্রেতারা।
লোকসভা ভোটের আগে দেশ জুড়ে সিএএ চালু, শীঘ্রই নির্দেশিকা ঘোষণা করতে পারে কেন্দ্র। 2019-এ সংসদে বিল পাস, 2019-এর 12 ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতি পেয়ে আইনে পরিণত। এরপরে দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। এখনো সিএএ নিয়ে বিধি তৈরি করতে পারেনি কেন্দ্র। নিয়ম অনুসারে বিল আইনে পরিণত হওয়ার 6 মাসের মধ্যে বিধি প্রণয়ন করতে হয়। মেয়াদের মধ্যে না হলে পরবর্তী 6 মাসের জন্য সংসদের অনুমোদন নিয়ে নিতে হয়। এভাবেই বছরের পর বছর বিধি না তৈরি করে আইন লাগু করা নিয়ে রাজনীতি করে চলছে বিজেপি। পাল্টা বিরোধীরাও দেশে সিএএ লাগু না করার পক্ষে প্রচার আন্দোলন অব্যাহত রেখেছে। আগামী লোকসভা নির্বাচনে 400 আসনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রধানমন্ত্রীত্বে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরানোর ডাক দিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। মঙ্গলবার দিল্লিতে দলের সভাপতি জেপি নাড্ডা সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে तीसरी बार মোদী সরকার अब की बार 400 पार লোকসভা ভোটের প্রচারে এই স্লোগানটি চূড়ান্ত করে বিজেপি। 5 বছর আগে নির্বাচনে জেতা 3 শতাধিক আসন যেসব রাজ্য থেকে তারা জিতেছিল সেখান থেকে আর আসন বৃদ্ধি সম্ভব নয়। উল্টে বিরোধী শিবিরে বিভাজন রুখতে ইন্ডিয়া গঠনের পর 2019 সালে জেতা বেশ কিছু আসন কমতে পারে পদ্ম শিবিরের মত বিশেষজ্ঞদের। লোকসভা ভোটের আগে ব্লক স্তরের সব কর্মীকে রাম মন্দির দর্শনের সুযোগ করে দিচ্ছে বিজেপি। 22শে জানুয়ারি মন্দির উদ্বোধন হওয়ার পরে শুরু হবে দর্শন। 25শে জানুয়ারি থেকে 25শে মার্চ পর্যন্ত 2 মাস ধরে দেশের সব প্রান্তের ব্লক স্তরের কর্মীদের নিয়ে যাওয়া হবে রাম মন্দিরে। লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন নাড্ডা। 2 মাস ধরে প্রতিদিন 50,000 কর্মীকে নিয়ে যাওয়া হলে প্রায় 30 লক্ষ কর্মীকে নবনির্মিত মন্দির দেখার সুযোগ করে দেওয়া হবে। আদানি হিন্ডেনবার্গ ইস্যুতে সেবি তদন্তই বহাল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সেট তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার তদন্তে এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক কথা উঠে আসেনি। সেবির সংশোধিত আইন প্রত্যাহার করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে তার কোনো ভিত্তি নেই। 24টি বিষয়ের মধ্যে 22টি তদন্ত সেবি ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে। বাকি 2টি তদন্ত 3 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের রায় খুশি হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট গৌতম আদানি। অপসারিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মামলায় লোকসভার জবাব তলব। লোকসভার সেক্রেটারি জেনারেলকে 3 সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। পাল্টা জবাব দিতে মহুয়াকে 3 সপ্তাহ সময়। 11ই মার্চ মামলার পরবর্তী শুনানি। মামলা বিবেচনাধীন থাকা অবস্থায় মহুয়াকে লোকসভায় যোগ দেওয়ার অনুমতি চেয়ে আর্জি। বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে আর্জি খারিজ। তৃতীয়বার ইডির তলব এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাকে ডেকে পাঠানো হয়। সেই অনুযায়ী সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের কড়া নিরাপত্তাও দেখা যায়। তবে আপের তরফে জানানো হয়েছে আপাতত ইডি দফতরে যাচ্ছেন না তিনি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতে ইডির অভিযান। বুধবার সকাল থেকেই হেমন্ত সোরেনের মিডিয়া উপদেষ্টা অভিষেক প্রসাদ ওরফে পিন্টুর বাড়ির সহ 12টি জায়গায় তল্লাশি চলেছে। অবৈধ খনি মামলায় তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডে ইডির অভিযানে তৎপরতা। ডেপুটি কমিশনারের বাড়িতে ইডির তল্লাশি। বুধবার সকাল থেকেই তল্লাশি শুরু হয় সাহেবগঞ্জের ডেপুটি কমিশনার রামনিবাস যাদবের বাড়িতে। গণকবর মামলায় স্বস্তি মিলল না সমাজকর্মী তিস্তা সিতলাবাদের। 2006 সালের পাঞ্জারবাদা গণকবর মামলা সূত্রে হওয়া এফআইআর বহাল রাখল গুজরাট হাইকোর্ট। 2006 সালে মহিসাগর জেলায় শীতলাবাদের নেতৃত্বে 26টি দেহের গণকবর খোঁড়া হয়। মৃতেরা গুজরাট দাঙ্গার শিকার এমন অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করেন সমাজকর্মী। যদিও পুলিশের অভিযোগ ছিল এভাবে সংবাদ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করতে চেয়েছেন সমাজকর্মী। শুনানিতে তিস্তা সিতলাবাদের দাবি কোনো অপরাধ করা হয়নি। এফআইআরে কার্যত কিছুই নেই। কোনো অপরাধ হয়েছে কিনা বলা হয়নি। স্রেফ রাজনৈতিক শত্রুতা বশত তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। বিচারপতির পাল্টা প্রশ্ন, মৃতদেহগুলিকে এক জায়গায় টেনে আনার প্রয়োজন কি ছিল? এরপরই বিচারপতি সন্দীপ ভাট নির্দেশ দেন। রেকর্ড অনুযায়ী প্রাথমিক দৃষ্টিতে তাকে ছাড় দেওয়া যাচ্ছে না। 9 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।